আজকের ভৌতিক গল্প খলের ছল, নীলেশ চক্রবর্তী। শহর জুড়ে এমন এক মর্মান্তিক ঘটনা গত 9 মাসে মোট 12 বার ঘটেছে। ভিকটিমকে বাড়িতে একা পেয়ে ঘাড়ের কাজটা খুবলানো, দেহ রক্তস্বার শূন্য। অনুমান মাফিক এমন কাজ করা মানুষের পক্ষে একেবারেই অসাধ্য। অন্তত ক্রাইম স্পট থেকে পাওয়া লোমগুলো তো মানুষের নয়ই, কিন্তু ওই লোমটুকু জোগাড় করা ছাড়া খুনি যে কে তা বোঝার ব্যাপারে পুলিশ প্রশাসন কার্যত মুখ থুবড়ে পড়েছে। উত্তর কলকাতায় নিজের বাড়িতে মাকে নিয়ে একাই থাকেন ইন্সপেক্টর সিরাজ আলী। পুলিশের বিভিন্ন শাখা থেকে যে 4 জন এই তদন্তটার নেতৃত্ব দিচ্ছেন, সিরাজ তাদেরই মধ্যে একজন। আজ সকালে খাওয়ার টেবিলে বসে মা আর ছেলের কথা হচ্ছিল। কিরে বাবু, কি মনে হচ্ছে? কে করছে খুনগুলো? চেষ্টা করছি মা খোঁজার। মানুষ হলে এতদিন হয়তো ধরেও ফেলতাম, কিন্তু সিরাজের গলায় হতাশার ভাবটা স্পষ্ট। মা বলল, ওই লোমের ব্যাপারটা, ওটা কিসের লোম রে? জানি না, ফরেন্সিক রিপোর্ট থেকে সেটাও ঠিক বোঝা যায়নি। তবে স্পটগুলো থেকে পাওয়া লোমের মালিক সম্ভবত আলাদা কেউ নয়, একজনই। তাই নাকি? তা তোদের যে ওই সিসিটিভি ভিডিও, সেখান থেকে কিছু বোঝা যাচ্ছে না? এবার সিরাজ টেবিল থেকে উঠে মাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, এখন বুঝতে পারি ছোট থেকে এত তদন্তের ঝোঁক আমার মধ্যে এলো কোথা থেকে। আমার ঘরেই তো সাক্ষাৎ ফেলুদার বাস। তারপর বেরোনোর আগে শেষ পর্বের প্রস্তুতি নিতে নিতে সিরাজ মাকে জানালো, যেসব জায়গায় খুনের ঘটনাটা ঘটেছে তার মধ্যে 3টে স্পটে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু ক্যামেরাতে ভিকটিমদের ছবি দেখা গেলেও খুনির কোনো ছবি ধরা পড়েনি। অফিসে যাওয়ার আগে রোজকার মতোই সিরাজ মাকে সাবধান করতে ভুলল না, ঘরের দরজাটা সবসময় বন্ধ করে রেখো মা, আর বিকেল হলে জানলাগুলো আর খোলা রাখার দরকার নেই। মাথা নেড়ে ছেলেকে হাসি মুখে বিদায় জানিয়ে সিরাজের মা ঘরের দরজাটা বেশ সতর্কভাবেই বন্ধ করল। কোনো রকম প্রোগ্রেস ছাড়া আর 5টা দিনের মতোই কেসের ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে সারাটা দিন অফিসে কেটে গেল। এক রাশ বিরক্তি নিয়ে ফাইলগুলো গুছিয়ে ওঠার সময় একটা ফাইলের বিশেষ একটা জায়গায় চোখ যেতেই সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ অনুভব করল সিরাজ। একটু নড়ে চড়ে বসে ফাইলটা নিজের একদম কাছে টেনে নিল সে। সন্ধ্যের কিছু পরে কলিং বেল বাজাতে সিরাজের মা দরজা খুলে দেখল ছেলে বেশ হাসি মুখে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। অন্যদিনের মতন অফিস ফেরত হতাশার ছিটে ফোটাও আজ আর তার অভিব্যক্তিতে নেই। কিরে বাবু, বুঝলি নাকি খুনিকে? বেশ উত্তেজিত শোনালো সিরাজের মায়ের গলাটা। অনেকটা মা, অনেকটা। দাঁড়াও, তোমাকে ফ্রেশ হয়ে এসে সব বলছি। কিছুক্ষণের মধ্যেই হাত মুখ ধুয়ে এসে নিজেকে ডাইনিং হলের সোফায় বিছিয়ে দিল সিরাজ। কিছুটা তফাতে অন্য সোফায় বসল তার মা। সিরাজ বলল, শোনো মা, খুনগুলো যে করেছে সে কোনো মানুষ নয়, সাক্ষাৎ একটা পিশাচ। তবে সে আসে মানুষের রূপ ধরেই। একবারে একটার বেশি শিকার খুব সম্ভবত করতে পারে না। তাই যারা ভিকটিম, ঘটনার সময় তারা প্রত্যেকেই বাড়িতে একাই ছিল। যতটা বুঝলাম, একবার বাড়িতে ঢুকলে বাঁচার আর কোনো আশা নেই। সুযোগ বুঝে মানুষ থেকে নিজের আসল রূপ ধরতে সময় নেয় মাত্র কয়েক সেকেন্ড। আর তারপরেই এই অবধি শুনে একটা ঢোক গিলে সিরাজের মা হাত তুলে ছেলেকে থামালো। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কিন্তু অচেনা কাউকে দেখে দরজা না খুললেই তো হলো। খুনি কি এতই বোকা মা? ভিকটিমের খুব পরিচিতের রূপ ধরেই সে আসে? সিরাজের মা বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই এত কিছু তুই এক বেলার মধ্যে জানলি কি করে? ওই যে সিসিটিভির ফুটেজ দেখে।
কিন্তু আজ সকালেই যে বললি খুনির ছবি সিসিটিভিতে দেখা যায় না, তাহলে? ঠিক এ সময়ে সোফার পাশে টেবিলে রাখা ল্যান্ডফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। সিরাজের মা ফোনটা ধরতেই ফোনের ওদিক থেকে যার গলা ভেসে এলো সেটা আর কারোর নয়, তার ছেলে সিরাজের। হ্যালো মা, আজকে একটু দেরি হলো, আমি এইমাত্র অফিস থেকে বের হলাম, বুঝলে? শিরদাঁড়া দিয়ে একটা কনকনে ঠান্ডা স্রোত নেমে এলো সিরাজের মায়ের। নিজের আসল রূপ ধারণ করে একটা বিকট লোমশ মূর্তি তখন সিরাজের বাড়ির সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে।